কি গো, আজ অফিসে যাও না? কটা বেজেছে জানো? কেন? ঘুম থেকে উঠেই এ পর্যন্ত রান্না করে, সারাদিন কি যে এত কাজ, সকাল থেকে শুধু রান্না রান্না রান্না। তো করবোটা কি? কি দারুণ শীতকাল, এমন পিঠে রোদ, তা দুপুরটা পরে পরে না ঘুমিয়ে একটু বড়ি টড়ি তো দিতে পারো। হুকুম করতে ওস্তাদ দেখে না। না 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 না, হুকুম টুকুম নয় বাবা, এ আমার সামান্য অভিলাষ। আসলে মাও মারা গেছে, আর খাবারেরও একদম 12টা বেজে গেছে। রাখো রাখো, মা যে রোজ তোমায় কত পঞ্চব্যঞ্জন করে খাওয়াতেন সে আমার জানা আছে। বড় মানুষটাকে নিয়ে আর টানাটানি করবে। হ্যাঁ হ্যাঁ, মায়ের কথা শুনলেই তো তোমার গায়ে জ্বালা ধরবে। হ্যাঁ সে তো ধরবেই। সেই লাস্ট 5 বছর আগে একবার বেশ নারকোলা ছোলা টোলা দিয়ে বেশ একটা মোচা হয়েছিল, আর 3 বছর আগে হয়েছিল থোড়। এরপর থেকে লাগাতার চলছে আলু ভাত আর মাছের ঝোল, আর মাছের ঝোল আর ডাল ভাত আলু ভাত। জীবনে একদম ঘেন্না ধরে গেল। আমারও। হ্যাঁ হ্যাঁ, আমার যা হবে তোমার তো তাই হবে, কিন্তু হবে না জবরদস্তি হবে। বেশ গোসল শিখেছো, তা তোমার কি নিয়ে ঘেন্না ধরো শুনি? দেখো, কেঁচো করতে যেও না বলে দিচ্ছি, সাপ বেরোবে, খাচ্ছ খেয়ে যাও। তা বলি মোচা, থোড়, নারকোল এসব বাজার থেকে এনে না দিলে আমি কি জন্ম দেবো? এদিকে আলু ভাতের মতো কি একটা টেনিস বল ভাতে ছড়িয়ে দিলে বলটা পিছে পড়ে একদম লেপড়ে দু হাত পিছলে গেল। তা বলছে মাছ ভাজা হয়নি? বসো, ভেজে দিচ্ছি। একটু শোনো, এদিকে শোনো শোনো শোনো। কি কি বলবে বলো? একটা কথা, কফে মোচা ধারণ করতে গেলে কলা গাছে বীজ চায় সে আমি জানি, কিন্তু এই মোচা থোড় যখন বাজারে ফলে থেকে বেরোবে, তোমার এই মুখটা তো একদম তোর হাড়ির মতো হবে। এ তো আর তোমার ড্রেসিং নয়, হাড়ে পাউডার, ধুতে কাঠ, পেন্সিল আর কপালে কুমকুম। বাজে গল্প। মোচার ড্রেসটা একটা আলাদা আর্ট আছে, সে আমার মা জানে। হ্যাঁ হ্যাঁ, তোমার মা তো সব জানে। কবিরাজের মেয়ে ছিলেন কিনা, শেকড় বাকড়, লতা মাতা, কচু ফেচু সব জানে। আর তুমি আলু ব্যাপারীর মেয়ে, মাছ মাংস লিভার পিলে। তা আমি পারবে সেটা তুমি খুব ভালো করে জানো। অত ঠেস দিয়ে কথা বলার কি আছে? ডাক্তারের মেয়ে হলে তোমার মতো মোচাকে করবালে মালা পড়াতো, ডাক্তার জন্য ব্যারিস্টার দিত। বাহ বাহ বাহ, তোমাকে রাগিয়ে ভারী আনন্দ পাই। তাই সকাল সকাল তোমার এই সুন্দর কণ্ঠটি সকলকে কেমন শুনিয়ে দিলাম বলো তো? ন্যাকামো করতে হবে না, অফিসে যাও। যা থাকে বল, আজ সারা দুপুর বসে শুধু পড়ে গেল। কি এমন হাতি ঘোড়ার ব্যাপার বাবু? ডাল বেটে নুন দিয়ে ফেটিয়ে একটা সাদা কাপড়ের উপরে টুকুস টুকুস করে পেরে যাওয়া, এই তো। কিন্তু সমস্যাটা হচ্ছে নাক নিয়ে। নাক উঁচু উঁচু না হলে বড়ি দেখে নাক উঁচু মানুষের আবার মন ভরে না। ঠ্যাবড়া নাকি মেয়ে বিল বাজারে যেমন অচল, চ্যাপটা নাকের বড়িও সমজদারদের সমালোচনার বস্তু। কিন্তু শঙ্করীর মা যে বলেছিল একদিনের ব্যাপার তো নয় মা, রাতে ডাল ভিজিয়ে রাখতে হবে, সকালে সেটা বাটতে হবে। তবে কাল তো রবিবার, আজ রাতেই ডাল ভিজিয়ে দেবো, তারপর কাল দেখা যাবে কাল কি হবে। আজ তো রবিবার, কই গো তোমার ডাল বাটা রেডি? রেডি। কালো জিরে ভাজা কমপ্লিট? কমপ্লিট। তো যাও, শীতের রোদে পিঠ দিয়ে জোরের শাড়ি পরে ছাদে বসে একটু বড়ি দাও। ন্যাকামো করো না তো। শোনো, একটু সেজেও নিও, আশেপাশের বাড়ি থেকে লোকজন আবার তোমাকে দেখবে। বাজে বকবক করো না, তোমার এই ধুতিটা নিচ্ছি। কেন, আমার এই নতুন ধুতিটা তোমার কোন কমে লাগবে শুনি? বড়ি দেবো এর উপরে। হ্যাঁ, বড়ি দেবে? হ্যাঁ। আমার এই নতুন ধুতিতে? হ্যাঁ। মামার বাড়ি, নিজের শাড়িতে দাও কে? আগে না, আমার আট করে নতুন শাড়ি একটাও নেই। তোলা শাড়ি যা আছে সব দামি। তা সোনার বড়ি হলে তো মনে হয় দেয়া যেতে পারে। ডালের বড়ি তো আর তোলা শাড়ির উপরে দিতে পারি না। তাহলে বিছানার চাদরে দাও। চাদরে? হ্যাঁ। ছি 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 ছি। এই অপবিত্র জিনিসটাকে নিয়ে কেন টানাটানি করছো বাবু? তোমার কোনো ভয় নেই, বড়ি শুকিয়ে গেলে ধুতি কেচে ধুয়ে দেবো, আর ইস্ত্রি করে দিলেই তো যেমনি নতুন ধুতি তেমনি নতুন। তাছাড়া ধুতি তো পরেই থাকে, তুমি তো সারা জীবন শুধু শার্ট আর প্যান্ট পরেই কাটিয়ে দিবে। হ্যাঁ, হুজুর তখন তুলেছি, রাজি না হয়ে কোনো উপায় আছে বলো? বেলা 3টে নাগাদ আমার এই নতুন কাঁচের ধুতিটার উপরে
থেবড়ে থেবড়ে বসে গেল সার বই। তেমন ঠিকানো না সবকটার হলো না। শুনতে পাচ্ছি শঙ্করী মা নিজে থেকেই জ্ঞান দিচ্ছে। ভগবানের সৃষ্টিতে মা কত খুব, মানুষের হাতে কি আর সব সমান হয়? পাড়াগুড়ি না ধরে টানাটানি করো না তোমার। জন্মের পর মানুষের নাকেরই কোনো ঠিকানা নেই, তা গানের বলি। হ্যাঁ, তাই দেখতে পাচ্ছি বড়ির পুংলিঙ্গ বড়া, কিছু হয়েছে বড়ি আর কিছু হয়েছে বড়া। যাকে যা হয়েছে বেশ হয়েছে। এই যে মশাই, তোমার কাগজপত্রগুলো নিয়ে ছাদে উঠে যাও। ইজি চেয়ারটিতে বসে বই পাহারা। যথা আজ্ঞা। ইজি চারটিতে একটু শরীরটা এলিয়ে দিয়ে কাগজ পড়া যাক। একটু ধরে দেখতে পাচ্ছি সত্যার গ্রহ সব কাজ বসে আছে। সার সার বড়ি আর কাক, বড়ি আর কাক। বাহ, বেশ মিষ্টি তো লোকটা, খুব মিষ্টি একটা হাওয়া দিচ্ছে। দূরে কোথাও একটা পাখি আছে। কি পাখি ওটা? বড্ড ঘুম পাচ্ছে রে বাবা। এই হুশ, হাট! শালা, তুই একটা কাক খটখট করে হেঁটে এগিয়ে আসছো, খটখট করে বড়িগুলো খাবে এই জন্য। এই হুশ, হাট! এইবারে জ্বালা হলো তো। সারা সপ্তাহ ধরে খেটে বলো আর রবিবারে বড়ি পাহাড়। ভালো রে ভালো, এই যে দেখছি জমে মানুষে কান্নাটা। একটা কাজ করি, ঘুমটাও বেশ আসছে, আমি বরং চোখটা বুঝেই বড়িগুলো পাহাড়ে। আমার চেহারার ব্যক্তিত্বতে কাকুল আর এগোতে সাহস করবে না। কি গো, শুনছো? এই, ও মা, কে দেখে দিব্যি ঘুমোচ্ছে। এই, শুনছো? এই, কি কি হলো কি? এ কি, আমার বড়ি কোথায়? ও মা, তাই তো, এ তো দেখছি ফাঁকা ছাদ। ও মা, তোমাকে আমি রেখে গেলাম বড়ি পাহারা দেওয়ার জন্য। কি আশ্চর্য, বড়ির নাম বলতে নেই। ও ও ও, তুমি তাহলে তুলে নিয়ে গেছো? তুলে নিয়ে গেছি? হ্যাঁ, হ্যাঁ। তুমি কি পাগল হয়ে গেলে নাকি? বড়ি এখনো ভালো করে শুকোলোই না। কি বড়ির ব্যাপার? আমি কত কষ্ট করে সেই সারা সকাল থেকে বসে বসে বড়ি দিলাম। আচ্ছা, বেশি কথা বলে কেউ নিয়ে যায়নি তো? তোমার কি মাথা পুরো খারাপ হয়ে গেছে? তোমাকে পাহাড়ে রেখে গেলাম কেন তাহলে? কিন্তু কাকের তো এত ক্ষমতা হবে না যে 10 হাত ধুতি ছোটে করে নিয়ে উড়ে চলে যাবে। পারে পারে, আজকালকার কাকেরা সব পারে। হ্যাঁ, ওদের তো ইউনিয়ন আছে। একসঙ্গে 100টা কাক ছোট করে নিয়ে উড়ে যেতে পারে। শুধু একটু বড়ি পাহারা দিতে বলেছিলাম। এই তো, ওই যে দেখো দেখো, দেখেছো কি হয়েছে? আরে ওই যে আম গাছটা, ওখানে কি চলছে দেখেছো? এই তো, ওই তো আমার বড়ি। আরে ওই তো আমার নতুন কাঁচি ধুতিটা। কি হবে? কিন্তু ওটা ওখানে গেল কি করে বলো তো? তোমাকে দিয়ে যদি একটা কাজও হয়। আরে দাঁড়ো দাঁড়ো, এইবার বুঝেছো, দেখেছো কি হয়েছে? আরে ওই যে পাতার আড়ালে তিনি বসে আছেন। কাক নয়, দেখতে পেয়েছো? লেজ তুলিয়ে বসে আছেন। ও তো একটা বীর পুরুষ। হ্যাঁ, আমার নতুন কাঁচি ধুতিটা সর্বনাশ হয়ে গেল গো। পুরা হনুমান সব বড়ি খেয়ে গেল গো। কার জন্য বড়ি দিলাম, কার ভাগ ভোগে গেল। আমি তো একটু বড়ি আনতে বলেছিলাম। তোমার বড়ি, আমার নতুন কাঁচি ধুতিটা কেমন করে উদ্ধার করবে এখন? আচ্ছা শোনো, এক কাজ করো, ঘরে কি এক ছোটা কলা আছে? কলা? কলা কোথায় পাবো? আরে বাবা, ঘরে এক ছোটা কাঁচা কলা, পাকা কলা কিছুই কি নেই? বাড়িতে কলা বসিয়ে রেখেছি না। আমার বড়ি। ধুৎ, তোমার বড়ি, আমার কাছে ধুতিটা সর্বনাশ হয়ে গেল, আমি কেমন করে যে উদ্ধার করি? আচ্ছা, শুনেছি ওদের তো মানুষের মতো বুদ্ধি, ওরা নাকি মানুষের মতো সব কথা বলছে। দেখি তো হনুমানে গ্যাস খায় কিনা। তুমি আমার সাথে একটু বলো তো। তাহলে তুমি আমার সাথে একটু বলো। হে বাবা, হে বাবা রামের বাহন, হে বাবা রামের বাহন, হে পবন সুত, হে পবন সুত, হে ভগবান হনুমান। আরে ধুর, ঠিক আমার শ্বশুর মশাইয়ের মতো এক হয়ে গেছে। কি বললে? আমার বাপ তুললে তুমি? আরে তখনই তো বলেছিলাম কাপড়টা দিও না। এখন হলো তো? আমি যে কত কষ্ট করে সেই রাতে না তুমি রাত ভিজিয়ে বড়িগুলি দিলাম, তার কি হবে? সেই তখন থেকেই তো বলছি বাদরটা বড়ি দিয়ে গেছে, কি যে করি এখন আমি। তুমি আমার বাপ তুললে কেন? ভালো হবে না বলে দিচ্ছি। যা মুখে আসছে তাই বলে যাচ্ছ। তোমার বাবার কথা তো বলিনি, বলেছি বাবার মতো একগুয়ে। নিজে কি শুনি? বড়ি খাবো, তা একগুয়ে কে? খাও, এখন শ্বশুরের মতো একগুয়ে জামাই গাছের মগডালে বসে বড়ি খাও। আসলে আসলে দোষটা আসলে তোমার। আমার দোষ হ্যাঁ, না তোমার? তোমার দোষ। কখনো না, দোষটা তোমার। আচ্ছা বেশ বাবা, খাটো হয়েছে, দোষটা আমার।
আমি বড়ি খেতে চেয়েছিলাম। এই সকাল থেকে বোকার মতো ঝগড়া হচ্ছে। সারা সপ্তাহ ধরে খেটে মরো, সপ্তাহ শেষে ঝগড়া করে সব মাটি করে দেবে। সকাল থেকে ক্যার করেই যাচ্ছে। তো চলো ওই রেধো, ভাত ডাল আলু ভাতে মাছের ঝোল, আর মাছের ঝোল আলু ভাতে ভাত ডাল। হ্যাঁ, তাই হবে। হ্যাঁ চলো তাই করবে, আর কি করবে। দাদারা, আপনারা যারা আমার মতো সংসার করছেন তাদেরকে একটা কথা বলি। কথাটা আমি বলছি বলে কিছু মনে করবেন না। দয়া করে সংসার করবার সময় নিজের পকেটটা একটু সামলে চলবেন। বিশ্বাস করুন, আমার বুক পকেটের 7 টাকা আর 5 পকেটের 12 আনা। এছাড়া আলু কাবলি খাবার টাকা, ফুচকা খাবার টাকা, সংসারের যাবতীয় সকল খরচের টাকা আমার রমণীর হাতে অর্পণ করে দিয়ে বাকি কটি টাকায় লেঞ্চে আমার মাসটি চলে যায়। আর এদিকে গিন্নির সাথে প্রেমের তুফানে আমার অর্থনীতির নৌকার তলাটি কিন্তু একদম ভেসে যাচ্ছে। মনকে বুঝো রে মন, পস্তাও মা, দাম্পত্য প্রেম বড়ই পবিত্র মা। আর ওদিকে অফিসে টিফিনে পচা বাদাম চিবিয়ে আমার মুখে কিন্তু একদম 12টা বেজে যাচ্ছে। তা শুনবেন না আমাদের দাম্পত্য জীবনের এক চিত্তে মধুর সংলাপ? কই গো শুনছো? ওই যে ডাক পড়ে গেছে, দাঁড়ান দেখি ব্যাপারটা কি হলো। একই কি হলো, কি বলো। দেখো না কি বিপদ। কেন, কি হলো? কাকে আমার স্টেনলেস স্টিলের চামচটা না ঠোঁটে করে নিয়ে গিয়ে ওই নিম গাছের মগডালে বসে মুখ পোড়া তার ছানাকে খাওয়াচ্ছে। কি আস্পর্ধা বলো তো। একটু বেড়ে এনে দাও না গো। শুনেছেন আপনার? যে কিনা টুলে উঠে বাল্ব করা দেখে অজ্ঞান হয়ে যায়, সে নাকি উঠবে নিম গাছের মগডালে। আহা, ও আমাদের হবে না। আহা, তুমি কেন? বাইরে গোবিন্দ বসে আছে, ওকে গোটা 2 টাকা দিলেই পেরে এনে দেবে এখন। 2 টাকা? 12 আনা দামের চামচের জন্য 2 টাকা খরচা? তুমি তো বলবেই, তুমি তো সোনার চামচ মুখে নিয়ে জন্মেছিলে। আমি বলে কত কষ্ট করে 5 কেজি কাপড় কাচার গুঁড়ো সাবান কিনে ওই চামচটা ফ্রিতে পেয়েছিলাম। কি সুন্দর চামচে, ওটা আমার চামচে। তোমার চামচে হয়েছে তো কি হয়েছে? এ তো আর নেতার চামচে নয় যে চলবে না বলে লোক জড়ো হয়ে যাবে। ওমা, এ কি? এই চামচের জন্য তুমি একদম হিন্দি সিনেমার নায়িকার মতো বাথরুম থেকে বের হয়ে গেলে? সেসব নাকিটাই ছেড়ে দিলে? না, কি অসভ্যতা হচ্ছে। কি হবে? হাউসফুল হবে। আমি মরছি আমার জ্বালায়। আরেকটা কথা না তোমাকে বলতে বড্ড ভয় লাগছে গো। কেন, আবার কি হলো? আমার আঙুল থেকে না 8 ভরি ওজনের সোনার আংটিটা টয়লেটে না স্লিপ করে প্যানের মধ্যে পড়ে গেছে। বাঁচা গেছে। ওমা, ওটা আমাদের বিয়ের আংটি বলে। হ্যাঁ, বিয়ে যেখানে চাকরি সেখানেই গেছে। একটু ঘড়িটাকে ধরতে পারো কিনা? ওকে, ও একটু প্যানের ভিতরে হাতে ঢুকিয়ে ওই আংটিটা বের করে আনতে পারে কিনা একটু দেখুন না, একবার চেষ্টা করুন। ওরা তো আর মানুষ নয়। যাও দেখছি কি করা যায়। যাচ্ছি, তাতে কিছু বলার কি আছে? একটু ভালো করে কথা বলা যায় না? দেখলেন তো আমাদের এক সত্যি মধুর সংলাপ। একটা খবর জানেন? একটা খবর হলো আমার শ্যালক আসছেন সোলাপুর থেকে। তিনি আবার গলদা চিংড়ির মালাইকারি ছাড়া কিছুই খান না। ঘি সহযোগে খানিক ফুলকো লুচি, আর নতুন দার্জিলিং থেকে এখন যে টাইট ফুলকপি আসছে, সাদা ভাপিয়ে দিলে একটু দয়া করে চেষ্টা করে দেখতে পারেন। তো শ্যালকের এসব মাল মশলা জোগাড় করতে গিয়ে অফিসের আবার সাংঘাতিক দেরি হয়ে গেল। অফিসে আবার চলছে এখন ইনকাম ট্যাক্সের হিয়ারিং এর সময়। অনেক কষ্ট করে যথাসময় একটা ট্যাক্সিও পেল। ট্যাক্সিতে বসে কিছুদিন যাওয়ার পরেই মনে হলো, এই মরেছে, পকেটে তো নিয়ে বেরিয়েছে 7 টাকা 12 আনা। এই টাকায় তো এখন আবার ট্যাক্সি চড়া যায় না। অগত্যা ট্যাক্সি ঘুরিয়ে আবার বাড়ির পথে রওনা হলুম টাকা নেবার জন্য। ও, একটা কথা তো আপনাদের বলতে ভুলেই গেছি। পকেট মারতে ভয় আমি কি করি জানেন? পকেটে আমার টাকার সঙ্গে যাবতীয় আজে বাজে কাগজ ঠেসে রাখি। কেউ টুক করে টিপ করে স্যাট করে টাকাটা তুলে নেবে, সে হেতি হবার জন্য নেই। ওই ট্যাক্সিতে বসে পকেট হাততে দেখছি, এই তো পেয়েছি। হ্যাঁ, টাকাটা তুলে নেবে, পকেট হাততে দেখছি আমার সব কাগজ বেরোচ্ছে। এখানে লন্ড্রির বিল বেরোচ্ছে, রেশনের গ্যাস মেমো বেরোচ্ছে, বাজারের লিস্ট, কান্নাকার গোষ্ঠীর ছক। কিন্তু
যাবতীয় আজে বাজে কাগজে পকেটটা ঠাসা, কিন্তু টাকা সাথে আমি পাশ পকেটে খোঁজার জন্য হাত দিতেই দেখি ও মা, পড়ে আছে একটি আধুলি। তার মানে আজকে আমি একটি আধুলি সম্বল করে বাড়ি থেকে বেরিয়েছি। আরে আমি কি নাগা সন্ন্যাসী নাকি? খাপ্পা মেজাজ নিয়ে বাড়ি ফিরলাম। বাড়িতে ফিরে দেখি আমার গিন্নি বেশ আয়েশ করে বারান্দায় দাঁড়িয়ে তার কেশমারে চিরুনি চালাচ্ছে। আমাকে দেখে একদম ভূত দেখার মতো চমকে উঠলেন। এ কি, বাড়ি ফিরে এলে? দরকার আছে? কি দরকার? বাচ্চা ভিজাবে? আগে না, সব ছেড়ে ফাঁকা করে দিয়েছো। তার মানে? তোমার কি কোনো কালেই আক্কেল হবে না? কেন, কি করেছি আমি? কেন বলতে কি হয়েছে? তোমার পকেট সাফ। পকেট সাফ? তো তোমার পকেট সাফ আমি কি করে জানবো? জগরে যে আমার কাজ আছে। গট করে উঠে হেঁটে চলে গেল। আরে শোবার ঘরে ভাই গুপ্তধন খুঁজতে এসেছে। ও ওকে না জানিয়ে নিজের কোটি টাকা আমি এদিক সেদিক সরিয়ে রাখি। কিন্তু কাল সন্ধ্যাবেলা অফিস থেকে বাড়ি ফিরে অন্ধকারে লোডশেডিং এর মধ্যে ব্যাগটা থেকে টাকাগুলো বার করে টাকাগুলো কোথায় যে রাখলাম, বিছানার মাথার দিকে রাখলাম নাকি পায়ের দিকে রাখলাম, কিছুতেই মনে করতে পারছি না। সাত ঝামেলায় স্মৃতি একদম বিপর্যস্ত হয়ে পড়েছে। কিছুতেই মনে করতে পারছি না টাকাগুলো কোথায় রেখেছি লাস্ট টাইম। হ্যাঁ গো, এমন হন্যে হয়ে কি করছো? বলো না, সাহায্য তো করতে পারি। থাক, তোমার সাহায্যে আমার আর কাজ নেই। যে ভালো করেছো কালি, আমার আর ভালোতে কাজ নেই। সরে পড়ো। তো বিছানাপত্র আমার ওলট পালট করেছো কেন? আমাদের বিছানাটা ছাড়বো কালি। শোনো, তুমি খুব ভালো করেই জানো আমি অফিস থেকে ট্যাক্সি ভাড়া করে তোমার ওই ছাড় পোকা মারতে আসি। তো কিসের জন্য এসেছো শুনি? তুমি বেশ ভালো করেই জানো আমি কি খুঁজছি। আহা, তখন থেকে তো বলছি আমি জানি না। যদি নিয়ে থাকো খামটা দিয়ে দাও। সত্যি বলছি বাবা, আমি কিচ্ছু জানি না। আমি নিলে বলিনি। যাই বাবা, আমার অনেক কাজ। বাহ, মধুর বাক্য। উনি নাকি বলেন না। যাই দেখি একটু ডায়েরিতে তো লিখে রাখি আমি কোথায় কি রাখি। ডায়েরিটাও তো খুঁজে পাচ্ছি না, কোথায় যে রাখলাম। ও, ডায়েরিটা পেয়েছি। ডায়েরিতে 7 তারিখে টাকা রেখেছিলাম মায়ের ছবির পেছনে। 8 তারিখে টাকাটা লুকিয়ে রেখেছিলাম বিভূতি গ্রন্থাবলী 3য় খণ্ডের 28 পাতায়। 9 তারিখে দেখছি দেরাজটার তলায়। 10 তারিখে টাকাটা লুকিয়ে রেখেছিলাম কাপড়ের আলমারিতে 3য় তাকে ওর ওই মোদে শাড়িটার নিচে। 11 তারিখে বাথরুমের শেভিং সেটের ভেতর। 12 তারিখে পুরনো কাগজের ভাঁজের নিচে। 13 তারিখে টাকাটা লুকিয়ে রেখেছিলাম রেকর্ড প্লেয়ারের স্পিকারের তলায়। এই মরেছে, গতকাল টাকাটা কোথায় রেখেছি সেটা তো ডায়েরিতে এন্ট্রি করতে ভুলে গেছি। কিন্তু কিছুতেই মনে পড়ছে না টাকাটা আমি কোথায় রাখলাম। তো যাই, এখন দেবীরই শরণাপন্ন হই। এই হ্যাঁ গো, কোথায় গেলে? শুনতে পাচ্ছ? কি? একটু শোনো। বলো, কি বলছো? আচ্ছা শোনো না, আমায় গোটা করে টাকা দিতে পারো? 20 টাকা? কোথায় পাবো? কোথায় পাবো মানে? আজ তো মাসের মাঝামাঝি। তো কি হয়েছে? তো সংসার করেছে টাকা নেই? না নেই, আর থাকলেও তোমাকে আমি দেবো। কেন 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 কেন? তুমি নিলে আর দিতে চাও না বলে। শেষ মাসে এত বিপদে পড়তে হয়, আগে তো এদিক ওদিক থেকে সরাতো বসিয়ে যেত। আচ্ছা, আজকাল তুমি যে টাকা কোথায় রাখো খুঁজেই পাই না। তাই তো তাই তো। এখন তো তুমি আমার টাকা সরাও না। আগে না। শোনো, আমার ওই 2 টাকার নোটের বান্ডিল থেকে রোজই কিন্তু টাকা সরছে। সরছে তো আমি কি করে জানি? আমি নোটের নাম্বার লিখে ও রাখি। তোমার সন্দেহ বাতিক কথা। সন্দেহবাদী। তাছাড়া আবার কি? তো আজ সকালে আমার সব পকেট থেকে 7 টাকা সরলো কি করে? আশ্চর্য কথা, তখন থেকে একই কথা ঘ্যানুর 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 করেই চলেছো। ক্লিং হাফিস। আশ্চর্য। এটা বলার ভদ্রতা হলো না। তুমি জানো আজকে অফিসে যাওয়ার কথা আমি কি বিপদে পড়েছিলাম? ও হ্যাঁ গো, মনে পড়েছে মনে পড়েছে। আসলে কি হয়েছে জানো, সকালে তুমি বাজারে গেলে সব কিছু আনলে, একটু মিষ্টি আনলে। তাই আমি টাকা সাথে নিয়েছিল একটু মিষ্টি আনা বলে। তোমাকে বলতে না একদম ভুলে গেছি। হ্যাঁ, তোমার ভাই খাবে যে। হ্যাঁ খাবে তো, তাহলে একটু মিষ্টি আনতে নেই? তা টাকাটা দেবে না? দিতে পারি 100। কেন, আমার খড়ি বাঁধা দেবো? আগে না, ওটা আমার বাবার দেয়া করি, তোমার নিজের নয়। আমার বাবার যা শোনার দাবি। আহা শোনো না, বাজে কথা রাখো, টাকা আমি তোমাকে দিচ্ছি। তার আগে তুমি বলো আজ রাত্রেই আমাকে টাকাটা ফিরিয়ে দেবে। ও সব লেজে খেলানো চলবে না। আচ্ছা বাবা, রাতে ফিরে এলে কান ধরে টাকাটা ধরে নিও, হয়েছে? আচ্ছা দাঁড়াও, দিচ্ছি। হ্যাঁ।
অবশেষে 20টা টাকা হাতে পেলাম। গাড়িতে গিয়ে মনে হচ্ছিল কারো কাছে একটু বউয়ের নিন্দা করতে পারলে মনটা একটু হালকা হয়ে যাবে। কিন্তু আসলেই তো দোষটা তো ওর নয়। টাকাগুলো যে কোথায় রাখলাম কিছুতেই মনে করতে পারলাম না। আর এদিকে ট্যাক্সি থেকে নামতে গিয়ে হোঁচট খেয়ে চটিটা আবার পটাং করে ছিঁড়ে গেল আরেক ফাড়া। চটিটা সারাতেই হঠাৎ করে মনে পড়লো, ইউরেকা! মনে পড়েছে টাকাটা কোথায় রেখেছি। কারো বাবারও সাধ্যি নেই খুঁজে বার করে। টাকাটা রেখেছি আমার নিউ কাট জুতোর শুকতলার নিচে। হারালেই হাতে হারিকেন, আমার সারা মাসের রসদ। মনে পড়ার পরে মনটা বেশ হালকা হয়ে গেল। সারাদিনের কাজ শেষে অফিস থেকে বাড়ি ফিরলো। কিন্তু বাড়ি ফিরেই বা কি হবে? বাড়ি গিয়ে দেখবো আমার শ্যালো 80 টাকা কিলোর গলদা চিংড়ি মর করে চিবিয়ে খাচ্ছে, আমার কাঁচরটা খাচ্ছে। কিন্তু না, বাড়ি গিয়ে দেখলাম আমার শ্রীরত্ন আর আমার শ্যালো দুজনের কেউই বাড়িতে নেই। মনুমা দিদিমণি কোথায়? দিদিমণি আর দাদা বাবু দক্ষিণেশ্বরে গেছে, ও ফিরে আসার সময় হয়ে গেছে। বাহ, বেশ সুখবর। শুনেই মনে হলো মনটা বেশ ভালো হয়ে গেল। আমি তাহলে এই সুযোগে আমার গুপ্তস্থান থেকে টাকাগুলো বের করে নিয়ে আসি। আস্তে আস্তে এগিয়ে গেলাম জুতোর র্যাকটার দিকে। আরে বাবা, এ কি ধুলো! হ্যাঁ, জুতোর র্যাকটার কি অবস্থা! 50 জোড়া ছেঁড়া জুতো আমার শ্যালকের মতো মহা উৎসব করে এখানে বসে আছে। কিন্তু এ কি আমার নিউকার জোড়া কোথায়? মনুমা, আমার নিউকার জোড়া কোথায় গেল? জুতো কি মালিক ছাড়াই বেড়াতে বেরিয়ে গেল নাকি? পরে মনুমার কাছে শুনতে পেলাম, জানেন দাদা বাবু আপনার নতুন জুতো জোড়া পরে গেল। বৌদি আপনার নতুন পাঞ্জাবি আর ধুতিও বের করে দিলেন। দাদা বাবু আপনার জুতো জোড়া পায়ে গলিয়ে বললেন, বাহ, এ তো আমার পায়ে বেশ ফিট পড়েছে। দিদি বললেন, ওটা পরেই চল, তোকে বেশ জামাই দেখাবে। চাপ পাও, জুতো আর চশমা আরেকটা বস্তু স্ত্রী, এ তো যার তার বলেই জানতাম। জুতোটা পায়ে ফিট করেছে বলে পরে বাইরে চলে যাবে। যেমন বউ তার তেমনি ভাই। গামছা কি হয়েছে, জন্মেছে গামছা বোকা। ইস, 45 টাকার জুতো শুকতলার তলায় 5খানা 20 টাকার নোট। জুতো ছেড়ে মন্দিরে ঢুকবে, ব্যাস হয়ে গেল হাফিজ। একেই বলে গেল। সন্ধ্যা 7টা বাজলো, 8টা বাজলো, 8:30, রাত্রি 9টা। 2 বস্তুর আর দেখা নেই। গেছে তো গেছেই। এদিকে মনুরমার চোখ ঘুমে ঢুলু করছে। হঠাৎ রাত্রি 9:30টায় একটা ট্যাক্সির আওয়াজ শুনতে পেল। উৎকণ্ঠার একদম সর্বশেষ সীমানায় পৌঁছে গেছে। দৌড়ে বাইরে এলাম। কি ভাবছেন আমার স্ত্রীর জন্য? আমার স্ত্রীর জন্য না, শ্যালকের জন্য না, আমার জুতোর জন্য। আমার সহধর্মিনী ফিরে না আসলে বরং খুশি হতো। কেউ পরে চলে যাক না, বাপ করে 2 দিন পরে ফিরিয়ে দিয়ে যাবে, বললেই ফসকা। দূর থেকে দেখতে পাচ্ছি শ্যালক সূর্যবাবু ট্যাক্সি থেকে নামছেন। ও বাবা, আমার ধুতির ফুল পাড় একদম ঝিলিক মারছে। আমার চোখ কিন্তু পায়ের দিকে। জুতো জোড়া আছে, বাঁচা গেছে। পেছনে দেখতে পাচ্ছি আমার স্ত্রী রত্ন নামছেন। দেখে মনে হচ্ছে বেশ বলবতী, এমনিতেই বেশ বলবতী। একবার কথা শুরু করলে কথা আর থামাতে চান না। তার মধ্যে এখন বাবার বাড়ির লোক পেয়েছে, বেশ খটখট করছে। ও বাবা, ট্যাক্সি থেকে নেমে কত কি কিনে নিয়ে এসেছে। ধরো। হ্যাঁ, দাও।
একটা আয়না নেই, থাকলে দেখতুম আমাকে কি নির্বোধ নির্বোধের মতো দেখাচ্ছে। আমার শ্যালককে দেখছি, ওরে আমার শালারে, আমার বাঁধন, জুতো জোড়া কবে খুলবি? আমি সেট করে টাকাগুলো বের করে দেবো। আহা, পায়ের চাপে ঝেপসে জুতোগুলো, এই টাকাগুলো যে কি অবস্থা হয়েছে কে জানে। কি গো, আপন মনে কি বিবির করছো? আরে কি বলছে বলো না, শুনতে পাচ্ছি। কথাবার্তার ধরন দেখো না, অনেকে ঠিক যাচ্ছে। কি বলছো বলো তো, শুনতে পাচ্ছি, কান পেতে আছে। আজ না কান ভরে জিনিস কিনেছি। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি। তোমার সাথে বাইরে গেলে তো কিছুই কেনা যায় না। যাই কিনতে যাবো অমনি বলে বাজে খরচ। এই দেখো কি সুন্দর কার্টিস কিনেছি। আর দেখো দেখো পাথরের চাকরি। আহ, লুচি বেলেও শু। আজই উদ্বোধন করবো এক্ষুনি। আর এই দেখো তোমার জন্য অ্যাশট্রে এনেছি, এখন থেকে ছাই আর যেখানে সেখানে ফেলবে না। আর দেখো কেমন সুন্দর একটা বৌদ্ধ মূর্তি এনেছি। আহ, কেমন শান্ত শিষ্ট ধ্যানস্থ। তুমি যদি এমন শান্ত শিষ্ট হতে তাহলে সংসারের চেহারাটাই পাল্টে যেত। কি হলো, আমার গুলিগুলির মতো করে তাকিয়ে আছো কেন? না, এমনিতেই আমার চক্ষু চড়ক আছে। তাছাড়া ভগবান আমার চোখ দুটো সেম এমনই বানিয়েছে। আমার মতো মেয়ে তুমি পাবে না। করতে অন্য মেয়ের ঘরে বুঝতে হতো এতদিন। এই দেখো এই শাড়ির সাথে মিলিয়ে না দুটো চুড়ি করেছি। এইসব পরে যখন তোমার সাথে রাস্তায় বের হবো না, তখন চড় করে সবার বুক ফাটবে আর সবাই বলবে, দেখ দেখ বাদরের গলায় মুক্তোর মালা। তুমি আমাকে বাধা করলে? আহা, মানুষের মতো তো কিছুই দেখি না, সারাক্ষণ তখন বাদরের মতো দাঁত মুখ খেছো। স্বামীকে বাদর বললে কি হয় জানো? হ্যাঁ জানি, নরকে যেতে হবে। তা তোমার মতো স্বামীর সাথে ঘর করবার থেকে আমার নরকে যাওয়া অনেক ভালো। নাও হাত পাতো। কেন, কি বের করবে নাকি? বাজে কথা বলো না, হাত পাতো। এই নাও পাতলুন। এই নাও প্রসাদ খাও, ভক্তি ভরে প্রসাদ খাও। আর মনে মনে মাকে বলো, মা আমাকে একটু ভালো করে দাও, মা আমাকে একটু মানুষ করে দাও। আমার যেন সবসময় এরকম বাঁদরের মতো দাঁত মুখ না খেছে। তাই নাকি? তাছাড়া আবার আমার হাতে প্যারাটা গুজে দিয়ে তিনি গেলেন ভাইয়ের খেটুনির ব্যবস্থা করতে। আমার জন্য নয়, আমার শ্যালকের বড্ড খিদে লেগেছে। কিন্তু আমার শ্যালকটির জামা কাপড় আর জুতো ছাড়ার কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না। আরে জামা কাপড় না ছাড়, জুতোটা ছাড়। গলাটা যথাসম্ভব মোলায়েম করে বলি, সূর্য জামা কাপড়টা ছাড়ো, জুতোটা ছাড়ো। বাইরে থেকে এসেছো, একটু হাতে মুখে জল দিয়ে এসো, একটু ফ্রেশ লাগবে। দিদির কাছে বেড়াতে এসে পকেটের উপর কি একটা চোট হয়ে গেল, তাই না? আরে দূর বাবা, আজকাল এত কেউ বাজে খরচ করে। আর মনে মনে বলছি, আমার জামা জুতোটা ছাড় বাপ, আমি তো আর এই নরক যন্ত্রণা ভোগ করতে পারছি না। আমার শ্যালকের উত্তরটা কি শুনবেন? তিনি অম্লান হেসে বললেন, আমার একটা পয়সাও খরচা হয়নি জামাই বাবু। দিদি কার হাতে পড়েছে দেখতে হবে তো। যেই টাকা বের করতে যাব, তিনি বলল, এই টাকার গরম বউ হলে বউকে দেখাস। আর ঠিক তখনই ভেসর থেকে আদরে কণ্ঠ ভেসে এলো, এই সূর্য খেতে আয়, গরম গরম লুচি ভাজছি। আমার জন্য কোনো মধুর নির্দেশ এলো না, আমি তো কাঙালি। খাবার পরে পরিতৃপ্ত বাঘের মতো গোটা কয়েক হাই তুলে আমার শ্যালক বিছানায় লুটিয়ে পড়ল। বোন এলেন তার মশারি গুজে দিতে আর বললেন, শোনো, তোমার মশাইকে নিজেই গুজে নিও বাবু, না হলে আবার মাঝরাত্রিরে লাইট জ্বালিয়ে মশা মারতে বসবে, সেটি হবে না। ঘুমের একেবারে 12টা বেজে যাবে। সবকিছুই দেখছি শ্যালকের খাতির। তো আমি নিজে তো আর নিজের শ্যালক হতে পারি না। আবার তুমি নিজের মনে বকবক করছো, পারো বাবা। ফরফর করে তিনি চলে গেলেন। অনেকটা সময় পার করল। দালানের ঘড়ি চলছে খুটখুট করে, ওদিকে সূর্যকান্তের নাক ডাকছে গাত গাত করে। আর আমার সহধর্মিনীকে দেখছি সারাদিনের পরিশ্রম শেষে যেভাবে লুটিয়ে পড়েছে, মনে হচ্ছে আর জেগে নেই। রাতও বেশ হয়েছে। এই সময় চোরেরা চুরি করতে বের হয়। হ্যাঁ, এখনই সময়, যাই আস্তে আস্তে করে গিয়ে নিজের টাকাটা চুরি করে নিয়ে আসি। অন্ধকারে হাঁটতে হাঁটতে আস্তে আস্তে এগিয়ে গেলাম বারান্দা ধরে। বারান্দার বাতিটা হুট করে নিভিয়ে দিলাম। অন্ধকারে হাঁটতে আস্তে আস্তে জুতোর র্যাকটার কাছে গিয়ে দেখি
আমার নিউ কাঠোরা খুঁজে পেলাম, ডান পাটির শুক্তলাটি তুলে ফেললাম, বের করে দেখি ফাঁকা, এখানে কিছু নেই। তো ভাবলাম বাঁ পাটিতে নিশ্চয়ই রেখেছে। বাঁ পাটির শুক্তলাটি তুলে দেখি এখানেও কিছু নেই। হাড়ি খুলে দেখি মাংস নেই। কি দৃশ্য! মাঝ রাতে দু পা ছড়িয়ে বসে আছি, সামনে নিউ কাট আর আমার কপালে হাত। হঠাৎ অন্ধকারে কে যেন পিঠে এসে হাত চাপলো। ওরে বাবা, অন্ধকারে ভূতের ভয় নাকি? কি গো, মাঝরাত্রিরে বসে জুতা পালিশ করছো কেন? সকালে কোথাও বেরোবে বুঝি? নাই, ঘুম আসছিল না, তাই ভাবলাম সূর্য এই জুতোটা ভালো ফিট করেছে, ওর জন্য জুতোটা একটু পরিষ্কার করে রাখি, এই আর কি। দেখেছো প্রসাদের কি গুণ? তুমি কি ভালো হয়ে গেছো গো। শোনো, তুমি যা খুঁজছো তা ওখানে নেই। চুড়ি, মূর্তি, অ্যাশট্রে, চাকি বেলুন এসব কেনা হয়েছে, তারপর এপিট ওপিট করে দু পিঠে ট্যাক্সি ভাড়া হয়েছে। গোটা 25 পড়ে রয়েছে, তা সেখান থেকে তুমি আমার গতকাল 20 টাকা ধার নিয়েছিলে, সেটা ফেরত দিতে হবে না? সেই 20 টাকা রেখে বাকি 5 টাকা কাল সকালে তোমাকে দিয়ে দেবো। ছি 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 ছি, জুতোর ভেতরে কেউ টাকা রাখে? মা লক্ষ্মী না, ভাগ্যিস ছাড়তে গিয়ে দেখতে পেয়েছিল। তো তুমি জুতো ছাড়তে গিয়ে আমার পুরো মাসের হাত খরচাটাই ছেড়ে দিলে? ও তুমি ভেবো না, যেখানে চিনি তাকে জোগাড় চিন্তা করি। বাবা আর পারছি না, অনেক রাত হয়েছে, চলো না শুতে চলো। কি যে করে সারা রাত জেগে জেগে, ভালো লাগে না একদম। শ্যালো সূর্য বাবুর নাক ডাকার শব্দ শুনতে পাচ্ছি, কাক কাক করে নাক ডেকে চলেছে। আর আমি অদৃশ্য কাত্তায়নের দিকে কবজি তুলে বললাম, বাবা কাত্তায়ন, আমার নারীকে একটু দেখো বাবা, আমি কি বেঁচে আছি নাকি মরে গেছি? আমার অভিজ্ঞতা থেকে আবারও আপনাদের বলছি, বেশ পাকা পকেটমাররাই মৃত্যুর পর পরজন্মে আমাদের স্ত্রী হয়ে জন্মায়। এই নাটকটা দ্বারা এত অল্প সময়ে নিয়ে আমি নাটকতে কাজ করিয়েছি, আমার মনে হয় 2 দিন। হ্যাঁ 1.5 মাসে তারা খুব সুন্দর করে, আমার মনে হয় আসলে ডাকিয়ে গেছে। স্টেজে যাও। স্টেজে এত কম সময়ে তারা যে এটা তুলতে পেরেছে, সত্যি এত বড় বড় ডায়লগ। আর রুম কিন্তু এটা প্রথম কাজ, রোমেল আমার সাথে এর আগে ছোট ছোট কাজ করেছিল। তো আমার কাছে মনে হয় তো দুজনের জন্য একটা জোরে হাততালি হয়ে যায়, একটা অল্প সময় থাকলেও কিন্তু তারা খুব ভালো করেছে। কেমন লেগেছে আপনাদের একটু বলুন। ভালো ভালো ভালো। সেই সাথে শেষ হলো আজকের আমাদের অনুষ্ঠান। আমি জানি না কেমন করতে পেরেছি, কেমন লেগেছে। তো আজকে আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের অনুষ্ঠান দেখার জন্য। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।